সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো নিবন্ধনেরও দরকার নেই, মন্তব্য হাসনাতের। 7 রুটে অস্ত্র ঢুকছে দেশে। হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশ্যে যা বললেন নুরুল হক নূর। আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি জামায়াতের। লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। শহীদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নি। চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগের 17 কর্মী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো নিবন্ধনেরও দরকার নেই, মন্তব্য হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব, এনসিপির নয়তো নিবন্ধনেরও দরকার নেই। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি আমাদেরকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে ধানের শীষ বাদ দিতে হবে। শাপলাকেও ঠেকাতে পারবে না। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তাদের রিমোট কন্ট্রোল এখন অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আউয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কি হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত। নির্বাচন কমিশনকে বলবো, আইন মেনে সিদ্ধান্ত নিন। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানেই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের হুমকি ধমকি দিচ্ছে যেন আমরা শাপলা প্রতীক চাওয়ার দাবি থেকে সরে যাই। কিন্তু শাপলা যেহেতু জাতীয় প্রতীক, সেটি যদি এনসিপিকে না দেওয়া হয় তাহলে ধানের শীষ বাতিল করতে হবে, কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। আমরা দেখছি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা না দেয় তাহলে আমাদের নিবন্ধনও প্রয়োজন নেই। 7 রুটে অস্ত্র ঢুকছে দেশে। বাংলাদেশ মায়ানমার সীমান্তের 7টি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকছে। এই অস্ত্রের কারবারে জড়িত রয়েছে কমপক্ষে 5টি চক্র। প্রত্যেক চক্রেই রয়েছে কক্সবাজারের রোহিঙ্গারা। অস্ত্রের চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও 3 পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প, বিজিবি সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে মায়ানমার থেকে দেশে অস্ত্র চালানের এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময় মায়ানমার থেকে যেভাবে অস্ত্র ঢুকছে এরকম পরিস্থিতি কয়েক বছর আগেও ছিল না। এখন মাদকের সঙ্গেও আনা হচ্ছে অস্ত্র, আবার মানব পাচারকারী চক্রও জড়িয়েছে অস্ত্র কারবারে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন কালের কণ্ঠকে জানিয়েছেন, গত 5 অক্টোবর ভোর রাতে উখিয়া সীমান্তের পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র, 5টি কার্তুজ ও 2000 পিস ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করে। মাদক পাচারকারীর এসব অস্ত্র ও মাদক মায়ানমার সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসেছিল। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় মায়ানমার থেকে সহজেই অস্ত্র পাচার করা সংশ্লিষ্ট চক্রের সদস্যদের জন্য সহজ হয়ে উঠেছে। হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশ্যে যা বললেন নুরুল হক নূর। হাসিনা ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম খুন আয়না ঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি দাবি জানান। নুরুল হক নূর লিখেছেন, হাসিনা ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম খুন আয়না ঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।
তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 23 সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থে এদের গ্রেপ্তার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত। আওয়ামী ভোটের দিকে নজর বিএনপি জামায়াতের। বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরছেন এবং নির্বাচনেও অংশ নেবেন। বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে। তবে এবার বিএনপি এমন এক সময় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেওয়াও অনিশ্চিত। এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসাবে সামনে চলে এসেছে বিএনপিরই একসময়ের মিত্র জামায়াত ইসলামী। দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছরখানেক আগে। যদিও অতীতে নির্বাচনে দলটির যে ভোট, তাতে করে জামায়াত বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে মাঠ পর্যায়ে জামায়াতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলে জামায়াতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামায়াতের নেতারাও বিভিন্ন সময় আগামী নির্বাচনে জয়ের আশাবাদ প্রকাশ করেছেন। জামায়াত বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট তৈরির চেষ্টাও করছে। তবে এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা কিংবা গেলে কোন দলকে সমর্থন করবেন সেটাও নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন। লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার তারা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, 2024-25 শিক্ষাবর্ষ শুরু হওয়া এই আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। তাদের ভাষায়, 7 কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনো দেখা যায়নি। তারা জানান, এখন তারা তাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত। দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারবো। যেহেতু এখনো এমন কিছু হয়নি, তাই আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র সহযোগিতা করবে। শহীদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। আজ শনিবার ভোর 4:45টার দিকে শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি, গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। ড্রিকের ফেসবুক পেজে শহীদুল আলমের এই বক্তব্য পোস্ট করা হয়েছে। মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের মতো আরো হাজার ফ্লোটিলা যাওয়া দরকার। যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান শহীদুল আলম। চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগের 17 কর্মী আটক। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যুবলীগের বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে 7 জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালতের নিচতলায় মহানগর হাজতখানার সামনে থেকে তাদের আটক করা হয়। আটক 7 জন হলেন তাহের মাঝি, সানি, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকেন্দার হোসেনকে গতকাল বৃহস্পতিবার নগরের জামালখানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আজ বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। খবর পেয়ে সেখানে জড়ো হন যুবলীগের কিছু কর্মী। তারা আদালত প্রাঙ্গণে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম রাতে প্রথম আলোকে বলেন, যুবলীগের এক নেতাকে আদালতে আনা হলে
সেখানে মিছিলের চেষ্টা করেন তার কিছু অনুসারী। পরে সেখানে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে আজ বিকেলে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে মিছিল করেন। ওই সময় সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। জানতে চাইলে ডাবলমুরিং থানার ওসি বাবুল আজাদ রাতে প্রথম আলোকে বলেন, তারা ঝর্ণাপাড়া গলির ভেতরে জড়ো হয়ে মিছিল করে চলে যান। পরে পুলিশ ভিডিও ফুটেজ দেখে জড়িত অভিযোগে 10 জনকে আটক করেছে। তাদের যাচাই বাছাই করা হচ্ছে।